আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। আজকের এই বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজ আমরা এমন একটা ঐতিহাসিক দলিলের গভীরে যাব, শুনলে অবাক হবেন যে শত শত বছর আগে শুধু একটা সাধারণ ঘটনা থেকে কিভাবে ইতিহাস সংরক্ষণের এত বড় একটা নিয়ম তৈরি হয়েছিল। আজ আমরা সরাসরি সহি আল বুখারীর কিতাবুল এলম বা জ্ঞানের বইয়ের ৭৬ নম্বর হাদিসটা নিয়ে কথা বলবো এবং দেখব একটা ছোট্ট ঘটনা কিভাবে পাণ্ডিত্যপূর্ণ সিদ্ধান্তের ভিত্তি হতে পারে। আচ্ছা, চলুন একদম মূল বিষয়ে ঢুকে পড়ি। ধরুন ইতিহাস যাচাই করা হচ্ছে, এখন একটা সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, ঠিক কোন বয়সে পৌঁছালে একজন মানুষের বলা কোনো ঐতিহাসিক ঘটনাকে আমরা শতভাগ নির্ভরযোগ্য বলতে পারি। এই মৌলিক প্রশ্নের উত্তরটাই আমরা আজকের এই সোর্সে খুঁজব। চলুন দেখি প্রাচীন পণ্ডিতরা কিভাবে এর সমাধান করেছিলেন। আমাদের মূল সোর্সটা মূলত hadithspeedy.com থেকে নেওয়া, সহি আল বুখারীর ৭৬ নম্বর হাদিস। এখানে দারুণ একটা ব্যাপার খেয়াল করেছেন, পুরো টেক্সটটা আরবি, বাংলা এবং ইংরেজি ৩ ভাষাতেই খুব সুন্দর করে সাজানো। বুঝতেই পারছেন বিশ্বজুড়ে এই দলিলটা কতটা গুরুত্বের সাথে পড়া হয়। তো চলুন দেখি আসলে কি লেখা আছে এখানে। শুরুতেই অধ্যায়ের শিরোনামটা দেখুন, বলা হচ্ছে বালকদের কোন বয়সের কথা শোনা গ্রহণযোগ্য। শুনতে খুব সাধারণ মনে হলেও এটা আসলে একটা বিশাল বড় আইনি প্রশ্ন। স্কলাররা যখন এই টেক্সটগুলো সংকলন করছিলেন তখন তারা একদম পরিষ্কার করতে চেয়েছিলেন যে ঠিক কোন বয়সের স্মৃতি বা পর্যবেক্ষণকে আমরা সলিড প্রমাণ হিসেবে ধরতে পারি। এবার একটু বর্ণনাকারীর পরিচয়ে আসি। এই ঘটনার বর্ণনাকারী হলেন ইবনু আব্বাস, আর এখানেই সবচেয়ে আকর্ষণীয় পয়েন্টটা লুকিয়ে আছে। তিনি নিজেই স্পষ্ট করে বলছেন যে সেই সময় তিনি সাবালক হওয়ার নিকটবর্তী বয়সে ছিলেন, বয়স সন্ধিকালের কাছাকাছি। এই বয়সের উল্লেখটা কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার না, একদমই না, বরং এই বয়সের হিসাবটার উপরেই পুরো স্কলারলি নিয়মটা দাঁড়িয়ে আছে। একটু প্রেক্ষাপটটা কল্পনা করা যাক। জায়গাটা হলো মিনা, সেখানে একটা বিশাল প্রার্থনা বা সালাতের জামাত চলছে। মূল টেক্সটে খুব সুনির্দিষ্টভাবে একটা ডিটেল দেয়া আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সালাত আদায় করছিলেন এবং সামনে কোনো দেয়াল বা আড়াল ছিল না, পুরো দৃশ্যটা একদম ওপেন। এই ছোট ডিটেলটা থেকেই কিন্তু বোঝা যায় যে ওই বয়সেও পর্যবেক্ষণ কতটা তীক্ষ্ণ ছিল। তো ঘটনাটা আসলে কিভাবে ঘটল? প্রথম ধাপে সেই কিশোর বয়সের ইবনু আব্বাস একটা গাধীর পিঠে চড়ে সেখানে এসে পৌঁছালেন। এরপর দ্বিতীয় ধাপে তিনি সরাসরি ওই সালাত আদায়রত কাতারের একদম সামনে দিয়ে পার হয়ে গেলেন। একটু ভাবুন তো, প্রার্থনারত মানুষের একদম সামনে দিয়ে এভাবে পার হওয়াটা বাহ্যিকভাবে বেশ সংবেদনশীল মনে হতে পারে, তাই না? সবার চোখ তো সেদিকেই যাওয়ার কথা। এরপর কি হল? কাতারের সামনে দিয়ে যাওয়ার পর তিনি তার গাধীটিকে বিচরণের জন্য বা ঘাস খাওয়ার জন্য ছেড়ে দিলেন, আর তারপর তিনি নিজেই সোজা সেই প্রার্থনা সারিতে ঢুকে পড়লেন। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে খুবই সাধারণ, দৈনন্দিন একটা দৃশ্য, কিন্তু বিশ্বাস করুন এই একদম সাধারণ কাজটার ভেতরেই ইতিহাস যাচাইয়ের একটা মাস্টারপিস নিয়ম তৈরি হচ্ছে। এখানে মূল আরবি টেক্সট আর পাশাপাশি বাংলা অনুবাদটা দেখলে একটা চমৎকার জিনিস বোঝা যায়। শতাব্দীর পর শতাব্দী ধরে এই ঘটনাটা কতটা নিখুঁতভাবে সংরক্ষিত হয়েছে। ভাষা হয়তো বদলেছে, কিন্তু ওই কিশোরের আগমন, গাধীটাকে ছেড়ে দেওয়া, কাতারে যোগ দেওয়া, প্রতিটা ছোট ছোট ডিটেল এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে একদম হুবহু টিকে আছে। ইংরেজি অনুবাদের অংশটাও এই দৃশ্যপটটাকে দারুণভাবে ফুটিয়ে তোলে। এই যে লেখা আছে ওয়ান্স আই কেম রাইডিং এ শি অ্যাস, এই অংশটা বিশ্বজুড়ে পাঠকদের কাছে মিনার সেই দেয়ালবিহীন ওপেন মাঠের প্রার্থনার দৃশ্যটা চোখের সামনে ভাসিয়ে দেয়। কিন্তু এই পুরো ঘটনার একটা ক্লাইম্যাক্স আছে, চলুন সেটা দেখি। সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনটা হলো, এতে কেউ আমাকে নিষেধ করেননি বা নোবডি অবজেক্টেড টু ইট। এটাই হচ্ছে পুরো ঘটনার টার্নিং পয়েন্ট। একটু ভাবুন, একজন কিশোর একটা বাহনে চড়ে প্রার্থনারত মানুষের সামনে দিয়ে গেল, সেটাকে ছেড়ে দিল, আবার এসে যোগও দিল, অথচ সেখানে উপস্থিত এত মানুষের একজনও তাকে বারণ করল না বা আপত্তি জানালো না। এই যে কেউ আপত্তি করল না, ঐতিহাসিক আইনশাস্ত্রে এটাই আসলে সবচেয়ে বড় প্রমাণ। আর এই নীরব সম্মতি থেকেই স্কলাররা একটা দারুণ নিয়ম বের করেছেন। নিয়মটা হলো, একজন বালক বা কিশোর যদি সাবালক হওয়ার বয়সে পৌঁছায় তাহলে সে যথেষ্ট পরিপক্ক। উপস্থিত বয়স্করা যেহেতু তার এই কাজগুলোতে কোনো বাধা দেয়নি, তার তারা তাকে একজন দায়িত্বশীল মানুষ হিসেবেই মেনে নিয়েছিল। আর ঠিক এই যুক্তিতেই পরবর্তীতে যখন সে এই ঘটনার বর্ণনা দিয়েছে, পণ্ডিতরা সেটাকে নির্ভরযোগ্য বলে গ্রহণ করেছেন। তাহলে মূল পয়েন্টটা দাঁড়াচ্ছে কিভাবে একটা একদম নির্দিষ্ট ঘটনা থেকে একটা বড় নিয়ম তৈরি হলো সেটা বোঝা। একদিকে আমাদের কাছে আছে ঘটনাটা,
একজন কিশোর সালাতের সামনে দিয়ে যাচ্ছে আর অন্যদিকে তৈরি হলো প্রতিষ্ঠিত নিয়ম যে বয়ঃসন্ধিকালে থাকা কোনো কিশোরের দেওয়া বর্ণনা ঐতিহাসিকভাবে গ্রহণযোগ্য। পণ্ডিতরা এই ছোট্ট ঘটনাটা বিশ্লেষণ করেই তথ্য যাচাইয়ের এত বড় একটা মানদণ্ড সেট করেছেন। সোর্স ডকুমেন্টের একদম নিচে খেয়াল করলে দেখবেন এর স্ট্যাটাস দেওয়া আছে সহি বা খাঁটি। এই সহি মর্যাদা পাওয়া কিন্তু যে সে ব্যাপার নয়। এর মানে হলো বিশেষজ্ঞরা দিনের পর দিন ওই বর্ণনাকারীর বয়স, স্মৃতিশক্তি আর বর্ণনার ধারাবাহিকতা যাচাই করেছেন। ওই কিশোর বয়সের বর্ণনাটা এতটাই নির্ভুল ছিল যে ইতিহাসের সবচেয়ে কঠোর যাচাইকরণ প্রক্রিয়া পার হয়ে এটা সহি মর্যাদা পেয়েছে। পুরো ব্যাপারটা যদি একটু সামারি করি তাহলে কয়েকটা জিনিস খুব পরিষ্কার। ১. বর্ণনাকারী সদ্য সাবালক হওয়ার বয়সে ছিলেন। ২. তিনি সরাসরি মূল ঘটনাটায় উপস্থিত ছিলেন। ৩. সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার কাজে কেউ আপত্তি করেনি, মানে সমাজ তাকে একটা নীরব স্বীকৃতি দিয়েছিল। আর এই সব কিছুর ওপর ভিত্তি করেই তার বর্ণনা ইতিহাসের পাতায় আনুষ্ঠানিকভাবে সত্য হিসেবে জায়গা করে নিয়েছে। সবশেষে একটা কথা বলে আজকের এই বিশ্লেষণ শেষ করব। একবার ভাবুন তো, শুধু একটা মুহূর্তের নীরব সম্মতি যদি শত শত বছর পর একটা ঐতিহাসিক বিবরণকে এতটা শক্তভাবে প্রমাণ করতে পারে, তাহলে ইতিহাস আর জ্ঞান অর্জনের এই বিশাল জগতে এমন আরও কত অলিখিত নিয়ম লুকিয়ে আছে? এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্যই রেখে গেলাম।